ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ ৩৯তম পর্ব। আমরা নিবেদিতার ভারত দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে এখন যে অবস্থায় রয়েছি সেটি নিবেদিতার একদম ভারতবর্ষের জন্য, এই দেশমাতৃকার জন্য, বিশেষ করে নিবেদিতা এই দেশকে তার নিজের দেশ বলতেন এবং তার জন্মভূমিকে ওই দেশ বলতেন। তিনি কতখানি আত্মিক দিক দিয়ে এই দেশের শুধু সুনাগরিক নয়, এদেশের সুসন্তানের ভূমিকা পালন করছিলেন, এই অধ্যায়টিতে বোধহয় সেটি পরিষ্কার হয়ে যেতে চলেছে। নিবেদিতা ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি ঠিকই, কিন্তু নিবেদিতার জন্ম হয়েছিল ভারতবর্ষেই, এক অর্থে বলতে পারি আমরা। কারণ আয়ারল্যান্ডে যার জন্ম হয়েছিল তার নাম মার্গারেট নোবেল, আর এদেশে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে যখন রামকৃষ্ণ মঠ মিশনের মূল কেন্দ্র আলমবাজার থেকে উঠে আসে, সেই মূল কেন্দ্রের ঠাকুর ঘরে স্বামীজি নিবেদিতাকে 25শে মার্চ 1898 খ্রিস্টাব্দে তাকে শিব পুজো করিয়ে বুদ্ধের মূর্তির সামনে বহুজন হিতায় বহুজন সুখায় নিজের আত্মিক সুখ বিসর্জনের জন্য তাকে এই জাতির উদ্দেশ্যে নিবেদিত করেছিলেন, নামকরণ করেছিলেন নিবেদিতা। অর্থাৎ জন্ম হল ভগিনী নিবেদিতার। তাকে বলেছিলেন একাধারে তুমি সেবিকা ও জননী হয়ে এদেশের সেবা করো। নিবেদিতা সেই ব্রতই তার জীবনে গ্রহণ করেছিলেন। আজকে এই নিবেদিতার ভারত দর্শনের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে যখন আমরা তার এই জাতীয়তাবোধ তথা এই দেশপ্রেমিকের ভূমিকা, অর্থাৎ দেশকে ভালোবাসার, দেশকে শ্রদ্ধা করার এবং এই দেশের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নিজে যেমনভাবে বলিষ্ঠভাবে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে নিয়ে এগিয়ে চলেছিলেন, তেমনই তিনি এই দেশের যুব সমাজকে এবং দেশের সমস্ত সন্তানদের তার এই দেশকে, দেশমাতৃকাকে আরাধ্য দেবী রূপে পূজা করতে শিখিয়েছিলেন এবং সে পূজা যাতে তার দেশমাতৃকার শৃঙ্খল মোচনে প্রত্যেকটি দেশবাসী তথা তার সন্তানদের অর্ঘ্য স্বরূপ তারা নিজেদের জীবন বলিদান দিতে পারে, সেই পথে যেন তাদেরকে পরিচালিত করছেন। নিবেদিতা ভারতবর্ষকে কতখানি ভালোবাসতেন বা কতখানি আমরা তাকে চিনতে পেরেছি সেটি বোঝা যায় তার স্বামী বিবেকানন্দ, তার গুরু, যাকে উদ্দেশ্য করে, যাকে সামনে রেখে তার দেশ ত্যাগ করেছিলেন। সেই স্বামী বিবেকানন্দ যখন 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে শরীর চলে যায়, তখন কিন্তু নিবেদিতা কাছে যে ভোরবেলা 5ই জুলাই যে চিঠিটি এসে পৌঁছায়, যেটি শারদানন্দজি লিখে পাঠিয়েছিলেন প্রত্যবাহকের হাতে, তাতে শারদানন্দজি লিখেছিলেন, দ্য এন্ড হ্যাজ কাম, স্বামীজি হ্যাজ স্লেপ্ট লাস্ট নাইট অ্যাট 9, নেভার টু রাইজ এগেন। সঙ্গে সঙ্গে নিবেদিতা মঠে চলে গেছিলেন। প্রায় 2টো পর্যন্ত স্বামীজিকে একটানা হাত পাখায় হাওয়া করেছিলেন। 4 জুলাই ওই 3 দিনের মাথায় তাকে আবার শারদানন্দজি এবং ব্রহ্মানন্দজি ডেকে পাঠিয়েছিলেন। কারণ নিবেদিতা তার আগে থেকেই স্বামীজির যে চাওয়া পাওয়া, যে চিন্তা ভাবনা, সেটিকে সামনে রেখে এই দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে, এই পরাধীন জাতিটিকে জাগ্রত করার উদ্দেশ্যে তার যে ক্রিয়াকলাপগুলি পরিলক্ষিত হচ্ছিল এই সময়, সেটি কিন্তু এই আধ্যাত্মিক একটি প্রতিষ্ঠান তথা রামকৃষ্ণ মিশন তথা মঠ, এই যে সংস্থাটি, তাতে যাতে কোনোভাবে কালিমা না লাগে
সেটির উদ্দেশ্যে কিন্তু সজাগ থাকতে ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি তাকে অনুরোধ করার উদ্দেশ্যেই তাকে 8 তারিখে ডেকে পাঠিয়েছিলেন। এর আগের দিনে আমি এই ধরনের কিছু আলোচনা রেখেছিলাম। সেখানে 8ই জুলাই একে তিনি শোকাহত এবং তিনি দ্বিধাগ্রস্ত। তার নিজের আত্মীয় পরিজন, তার নিজের দেশ, জন্মভূমি সমস্ত কিছু ত্যাগ করেছেন, জাতি ধর্ম ত্যাগ করে এদেশে এসে পৌঁছেছেন। যে উদ্দেশ্যে, যাকে সামনে রেখে, সেই মানুষটি তার সামনে থেকে আজ নির্বাপিত হয়ে গেল। এবং এদেশে তিনি কি নিয়ে থাকবেন, কিভাবে থাকবেন, কার সান্নিধ্যে তিনি এদেশে কাজ করবেন, সেটি নিয়ে যখন তিনি দ্বিধাগ্রস্ত, ঠিক সেই সময় তার মাথায় বাজ পড়ার মতো শোকাহত অবস্থায়, শোকাচ্ছন্ন বিষণ্ণতায় তার কাছে চিঠি আসলো। তাকে বেলুড় মঠে গিয়ে তার জীবনের সামনের দিকটিকে নির্ধারণ করে দিতে হবে এবং জানিয়ে দিতে হবে তিনি কি করতে চান। তিনি কি জাতীয় আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালন করবেন, না আধ্যাত্মিক পরিবেষ্টিত রামকৃষ্ণ মঠ মিশনের সাথে আত্মিকভাবে যেমনভাবে যুক্ত রয়েছেন, বাহ্যিক দিকেও সেইভাবে থাকবেন। সে প্রশ্নের মুখে যখন নিবেদিতা তখন 8 তারিখে তিনি মঠে গিয়ে পৌঁছালেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন তাদের সাথে ওকাকুরা উপস্থিত থাকায় জীবনের চরম সংকটে কারো সঙ্গে কোনো আলোচনা করতে তিনি পারলেন না। 10 তারিখে তিনি আবার মঠে যান, ব্রহ্মানন্দজি ও শারদানন্দজির সাথে সাক্ষাৎ করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ভারতের রাজনৈতিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ, তিনি স্বামীজি রচিত মঠের যে সংবিধান, সেটি মেনে মঠ থেকে নিজেকে আইনত আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নেন। স্বামীজির যে নির্দেশ ছিল, মঠের যে নির্দেশাবলী, সেখানে লেখা ছিল, ওয়ান বিলঙ্গিং টু দ্য অর্ডার ক্যান হ্যাভ নো কানেকশন উইথ পলিটিক্স। অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানের সাথে এবং এই অর্ডারের সাথে যুক্ত থাকবেন, তারা কোনোভাবেই রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবেন না। তবে আধ্যাত্মিক দিক থেকে কখনোই কিন্তু তিনি মঠ থেকে বিচ্ছিন্ন হননি। মঠের সকলেই সদা সর্বদা তার খোঁজ খবর রেখেছিলেন। 18ই জুলাই স্বামী ব্রহ্মানন্দজিকে লেখেন, I shall write to the Indian papers and acquaint as quickly as possible with my changed position. ব্রহ্মানন্দজিকে কথা দিয়ে এসেছিলেন এবং চিঠিতে লিখেন যে আমি অবশ্যই অল্প দিনের মধ্যেই আমি ভারতীয় সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে জানিয়ে দেব যে আমার যে পজিশনটি, আমার যে সামনের চলার পথটি, সেটি আমি কিভাবে পরিবর্তন করেছি। 19শে জুলাই তিনি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে সর্বসাধারণের কাছে তার নিজের অবস্থান পরিষ্কার করে অমৃত পত্রিকায় যেটি ছাপা হলো, তাতে লেখা হলো, উই হ্যাভ বিন রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্যাট her Nivedita's works shall henceforth be regarded as free and entirely independent on their অর্থাৎ missions sanction of authority। অর্থাৎ যেন মিশনের তরফ থেকে ওই দিনই সমস্ত যেন সংযোগ বিচ্ছিন্নকারী একটি সংবাদ তিনি ভারতবর্ষের তৎকালীন সংবাদপত্রগুলির মাধ্যমে প্রকাশ করে দিলেন। ওই দিনই তিনি যশোরে যাত্রা করেছিলেন এবং সেখানে 3 দিন অবস্থান করে স্বামীজির সম্পর্কে বক্তৃতা দিতে শুরু করেন, স্বামীজির জীবন ও বাণী নিয়ে আলোচনা করেন। মনে দুঃখ বেদনা সেগুলিকে চেপে রেখে, তার কষ্ট বিষণ্ণতাকে তিনি ঢেকে রেখে মানুষের সামনে স্বামীজিকে নিয়ে আলোচনা করতে করতে স্বামীজিময় হয়ে গেছিলেন। কারণ স্বামীজি আর ভারতবর্ষ তার কাছে তো আলাদা ছিল না। তাই ভারতবর্ষের ভালোর জন্যে স্বামী বিবেকানন্দকে সাথে নিয়ে তাকে চলতে হবে, যেটি তিনি তার শরীর যাওয়ার সময় দেখেছিলেন যে এই মানুষটি পঞ্চভূতে বিলীন হওয়ার সময় হাড় ঝিরঝিরে কঙ্কালসার মানুষগুলি বাগান থেকে ফেরার পথে যেন স্বামীজি তাদের মধ্যে মিশে যাচ্ছেন। আকাশে বাতাসে স্বামী বিবেকানন্দের ছায়া, স্বামী বিবেকানন্দের প্রাণ
সমস্ত এ দেশের জীবজন্তু, আকাশে বাতাসে সমস্ত ধূলিকণার মধ্যে যেন প্রকাশিত হচ্ছে, সেটি তিনি উপলব্ধি করছিলেন। তাই তিনি যশোরে যাত্রা করেছেন ওই সেই দিনেই, সমস্ত বাহ্যিক দিককার সংযোগ বিচ্ছিন্ন করে, যদিও আত্মিক দিক দিয়ে ঠাকুরমা স্বামীজির আদর্শকে সামনে রেখে, তাদেরকে সামনে রেখে খালি নয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি বাহ্যিক সম্পর্কটুকু ত্যাগ করেছেন, কাগজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যদিও সেটি কষ্টদায়ক, বেদনাদায়ক, সেটি তিনি পরবর্তীকালে লিখেছেন একটি চিঠিতেও, যে এটি আমার কাছে খুব কষ্টের। কিন্তু সেই কষ্টের সাথে সাথে ব্রহ্মানন্দজিকে সেই চিঠিতে লিখেছিলেন যে আপনারা কিন্তু যখনই সকালে ভোরে প্রার্থনার সময় বা সন্ধ্যায় গিয়ে আমার গুরুদেব এবং তার গুরুদেবের বেদিতলে, অস্থি ভস্মে ঢাকা বেদিতলে যখন গিয়ে পৌঁছাবেন আপনাদের প্রণতি জানাবার জন্যে, তখন অবশ্যই আমারও প্রণতি তাদের চরণে নিবেদন করবেন। ইতি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, অর্থাৎ আত্মিক সম্পর্ক তার চির বাধিত হয়েছিল এবং চির সংযোগ হয়েছিল, সেটি কিন্তু কোনোভাবেই কাটতে পারেনি, যতই কাগজে বাহ্যিক দিক দিয়ে সেটির অন্য কথা প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমগুলির দ্বারা। আমরা দেখব ওই জুলাই মাসেই পরপর তিনি কিভাবে এই দেশকে জাগাবার জন্য স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শকে সামনে রেখে তিনি কিভাবে গোটা ভারতময় স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমার মতনই যেন তিনিও পরিক্রমা করতে শুরু করেছেন। এখানে তার সাথে যেন স্বামী বিবেকানন্দ তার জীবন বাণীটি সম্বল হয়েই রয়েছে। এটি আমরা দেখব পরবর্তীকালে। 27 জুলাই তিনি হিন্দু পত্রিকায় লিখলেন, দ্য ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ অ্যান্ড ওয়ার্কস শীর্ষক প্রবন্ধটি লিখলেন। তাতে ভারতবর্ষের যুব সমাজে যেন সাড়া পড়ে গেল। নিবেদিতা সমস্ত শোক তাপ যেন ঝেড়ে ফেলে দিয়েছেন। শুধু ফেলে দেননি, তিনি ভারতবর্ষের যুবক সমাজকে যেন চাবুক মেরে জাগিয়ে তুলছেন। এই জাতীয় তাৎপর্য, জাতীয় বৈশিষ্ট্য স্বামী বিবেকানন্দের জীবন আলোতে এবং তার জীবন এবং কাজের মধ্যে কিভাবে ব্যাপৃত ছিল, সেটিকে তিনি আলোচনার মধ্যে নিয়ে আসতে শুরু করলেন। ঠিক 28 জুলাই, ঠিক তার পরের দিনে স্টেটসম্যান পত্রিকায় বিবৃতিতে তিনি লিখলেন, এই রামকৃষ্ণ সংঘের সম্পূর্ণ নেতৃত্ব স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দের উপরে ন্যস্ত, যাদের তুল্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব অল্পই দেখা যায়। ধর্মীয় সম্পদ ভাণ্ডারের সঙ্গে আমার সম্পর্ক দিন শিক্ষার্থিনীর, ব্রহ্মচারিণীর, পূর্ণবতী সন্ন্যাসিনীর নয়। অর্থাৎ তিনি তো রামকৃষ্ণ মিশনে মাতৃসংঘ তৈরি তখন তো হয়নি, তিনি মহিলা পরিচালিত যে সারদা আশ্রম আমাদের, তখনও পর্যন্ত সারদা মিশন তো তৈরি হয়নি, যেটি মা এবং নিবেদিতার মধ্যে চিঠির মধ্যে আমরা পাই। নিবেদিতারও একটি ইচ্ছে ছিল স্বামীজির ইচ্ছে অনুযায়ী, যে একটি পাখাই যেন একটি পাখা বিহীন যেন একটি পাখি উড়তে পারে না, তেমন একটি জাতীয় নারী পুরুষের সমান নির্ভরতায় সমাজটি এগিয়ে যায়, অর্থাৎ মেয়েদের সমান ভূমিকা থাকবে। অর্থাৎ যেমন সন্ন্যাসী সংঘ তৈরি হয়েছে, তেমন মেয়েদের যারা সন্ন্যাসিনী সংঘ হওয়া দরকার, এবং তার জন্য মা প্রার্থনা করছেন এবং নিবেদিতার ইচ্ছে যাতে পূরণ হয় তার জন্য তিনি কামনা করছেন, সেগুলি আমরা তার চিঠিতে পাই। 29 জুলাই আমরা দেখব ক্লাসিক থিয়েটারে বিদ্যাসাগরের বার্ষিক স্মৃতিসভায় তিনি বক্তৃতা দিচ্ছেন এবং সেখানেও ওই স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে এনে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার ভাষণে তিনি জাগ্রত করছেন এই যুব সমাজকে। আগস্টের প্রথম সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তিনি ওই আনন্দমোহন বসুর বাড়িতে ছিলেন দমদমে কয়েকদিন। সেখানে ব্রহ্মানন্দজি এবং শারদানন্দ তাকে দেখতে গেছেন। অর্থাৎ আমি প্রমাণ করতে চাইছি যে নিবেদিতা তাদের সাথে বাহ্যিক দিক দিয়ে সম্পর্ক, যদিও দূরত্ব তৈরি করা হয়েছিল, কিন্তু আত্মিক দিক দিয়ে তাদের সাথে অন্তরের হৃদ্যতার এতটুকু ত্রুটি ছিল না। তাদের মধ্যে স্নেহ, ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা শুধু নয়, তার প্রতি আন্তরিক টান ওই সাধুদেরও ছিল। তাই ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি দুজনেই তার চিকিৎসার ব্যবস্থা এবং ঔষধের ব্যবস্থা করেন। ওই বছরই 23 আগস্ট কলকাতায় বিবেকানন্দ সত্তা স্থাপনের জন্য তিনি অন্যতম উদ্যোগ গ্রহণ করলেন। শুধু উদ্যোগ গ্রহণ করলেন না, তিনি 23 আগস্ট যে তৈরি করলেন এই
যেটি বলছিলাম বিবেকানন্দ সোসাইটি খালি তৈরি করলেন না, তিনি বিবেকানন্দ সোসাইটি তৈরির সাথে সাথে আমরা দেখব জাতীয় পুরস্কার তিনি ঘোষণা করলেন, নিবেদিতা জাতীয় উৎসব, জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকার পরিকল্পনা গ্রহণ করলেন। জাতীয় প্রতীক রূপে তিনি বজ্রকে গ্রহণ করেছিলেন। দেবতাদের প্রার্থনায় দধিচির আত্মত্যাগ তিনি জানতেন সে কাহিনী, যাতে তার অস্থি দিয়ে নির্মিত বজ্রে তারা তাদের শত্রু বৃত্রাসুরকে নিধন করতে পারেন। বজ্র তাই আত্মত্যাগের প্রতীক। আমরা ইতিহাসে পড়েছি, আমরা পুরাণে পড়েছি, দধিচি মুনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে দেবতাদের বাঁচাবার জন্য, দেবতাদের জয়ের জন্য, দেবতাদিকে সুরক্ষিত করার জন্য তিনি কিভাবে আত্মত্যাগ করছেন, তার অস্থির দ্বারা বজ্র অস্ত্রটি তৈরি হচ্ছে এবং বৃত্রাসুরকে তার দ্বারা বধ করা হয় এবং বজ্র তাই আত্মত্যাগের প্রতীক, সর্বোচ্চ ত্যাগের প্রতীক। নিবেদিতা বলেছেন, এই স্বার্থশূন্য মানুষই হচ্ছে বজ্র। ভারতীয় জীবনের সার্থকতা এবং স্বার্থ শূন্যতাই ছিল আত্মত্যাগের মধ্যে। হিন্দু বৌদ্ধদের কাছে বজ্র তাই অত্যন্ত প্রিয় এবং মুসলমানদের কাছেও সেটি বজ্রটি গ্রহণযোগ্য ছিল। নিবেদিতা তাই বজ্রকে জাতীয় প্রতীক হিসাবে দেখতে চেয়েছিলেন। তার পরিকল্পিত জাতীয় পতাকাতেও নিবেদিতা এই বজ্র চিহ্নটি দিয়েছিলেন। আমরা জাতীয় পতাকায় পরে আসব, তার আগে এই 1902 সালে কিভাবে তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়েছেন, ভারতবর্ষের মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন এক একটি বক্তৃতার মাধ্যমে, সেগুলি যদি ডেট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরা যায় সেক্ষেত্রে বোধহয় আরও বেশি আমরা তার জাতীয়তাবোধ এবং এদেশের জাতীয়তাবোধে উদ্বুদ্ধতার আমরা বেশ কিছু কাহিনী জানতে পারব। আমরা দেখলাম 23শে আগস্ট ওই কলকাতার যে কফি হাউস, সেখানে আলবার্ট হল যেটি, সেইখানে তিনি যেখানে একদিন বক্তৃতা দিয়েছিলেন, সেইখানে আমাদের বিবেকানন্দ সোসাইটি তৈরি হয়ে গেল, স্থাপন করলেন। তার উদ্যোক্তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। 22শে সেপ্টেম্বর স্বামী সদানন্দের সঙ্গে বক্তৃতার উদ্দেশ্যে তিনি বম্বে যাত্রা করলেন। বক্তৃতার উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদ এবং সেই বিষয়ে স্বামীজির ধারণা, অর্থাৎ লাইফ অফ স্বামী বিবেকানন্দ in his national life and the national significance এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন যে বিবেকানন্দ এবং ভারতবর্ষ যে আলাদা বস্তু নয় সেটি তিনি তার বক্তৃতার মধ্যে আনার চেষ্টা করছিলেন। স্বামী বিবেকানন্দের জীবন যে ভারতবর্ষময়, ভারতবর্ষের উদ্ধারের জন্য, ভারতবর্ষকে তার পরাধীন জাতিকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে বিবেকানন্দ তার জীবনপণ করেছিলেন, সেটি যেমন সত্য সেটিকে নিবেদিতা প্রত্যেকটি মানুষের কাছে সেই সত্য বার্তাটি পৌঁছে দেওয়ার যেন বাহক হিসাবে কাজ করে চলছেন তিনি। 22শে সেপ্টেম্বর তিনি বম্বেতে পৌঁছেছেন। সেখানে তিনি 26শে সেপ্টেম্বর বম্বের গেইটি থিয়েটার হলে বিবেকানন্দ প্রসঙ্গে বক্তৃতাতে গিয়ে এমন অভূতপূর্ব বক্তৃতা রাখলেন, আশ্চর্যজনকভাবে এত অদ্ভুত কথাগুলি ব্যবহার করলেন, যাতে যুব সমাজ কেবলমাত্র উদ্বুদ্ধ নয়, ঝাঁপিয়ে পড়লেন দেশমাতৃকার উদ্দেশ্যে। তিনি এরপরে বেশ কয়েকটি বক্তব্য রেখেছিলেন। দ্য ইউনিটি অফ এশিয়া, হিন্দু মাইন্ড ইন মডার্ন সায়েন্স, ইন্ডিয়ান ওমেনহুড, ইন্ডিয়ান ওমেন অ্যাজ শি স্ট্রাইকস অ্যান ইংলিশ ওমেন, হাউ অ্যান্ড হোয়াই আই অ্যাডপ্টেড দ্য হিন্দু রিলিজিয়ান, এই সমস্ত শিরোনামে তেজোদ্দীপ্ত বক্তব্য রাখতে শুরু করলেন। 1 অক্টোবর তিনি বম্বের হিন্দু ইউনিয়ন ক্লাবের সদস্যদের সামনে একটি চায়ের আসরে আপ্যায়িত হয়ে সেখানে একটি অসাধারণ বক্তব্য রাখলেন। জাতীয়তা বোধে উদ্বুদ্ধকারী এই বক্তব্যগুলি যুব সমাজের কাছে যেন ভারতীয়ত্ব বোধে প্রত্যেককে উদ্বুদ্ধ করতে শুরু করলো। 2 অক্টোবর দেখব হিন্দু লেডিস সোসাইটি বা হিন্দু লেডিস সোশ্যাল ক্লাবের উদ্যোগে একটি বক্তৃতা ছিল। সেই বক্তৃতার শেষে উদ্যোক্তারা তাকে 108টা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলেন এবং এক প্রস্ত ঋগ্বেদ উপহার দিলেন। মহিলারা তার ললাটে কুমকুমের টিকা পরিয়ে দিলেন। 4 অক্টোবর তিনি গিরগাঁও অঞ্চলে অধিবাসীদের উদ্যোগে এবং বিশিষ্টজনদের দেশাত্মবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে বেশ কিছু কথা আলোচনা করতে শুরু করলেন। এবং শুধু শুরু নয়, তিনি ওইখান থেকে একটির পর একটি জায়গা যেভাবে মানুষের মনে বিবেকানন্দের
আবেগ, তার সদ্য শরীর যা জীবন ও বাণীকে সামনে তুলে ধরতে শুরু করলেন। সেখানে স্বামীজির ছবি মঞ্চে দেখলেই চোখ দিয়ে জল আসা তো দূরের কথা, তিনি যেন শক্তি পেতেন। বিবেকানন্দের এই জীবন্ত ছবি, এই মূর্তিমান ছবি, তেজোদ্দীপ্ত ছবি নিবেদিতাকে যেন আরো বেশি শক্তিশালী করে তুলত। নিবেদিতা পায়ের জুতো খুলে মঞ্চে উঠতেন এবং স্বামীজিকে নমস্কার করে তার ছবির সামনে বক্তব্য রাখতে শুরু করতেন। আমরা 6ই অক্টোবর আবার দেখব গেইটি থিয়েটারে তিনি ভারতীয় নারী শীর্ষক একটি বক্তৃতা দিচ্ছেন। সেখানে অনেক টিকিটের দাম করা হয়েছে, তাতেও কিন্তু প্রচুর শ্রোতা উপস্থিত হয়েছিল। 7ই অক্টোবর তিনি চলে গেলেন নাগপুরে। 8 থেকে 11 প্রতিদিন সন্ধ্যায় সেখানে স্বামীজির সামনে, ছবির সামনে দেশমাতৃকাকে জাগ্রতকারী ভাষণে উদ্বুদ্ধ করলেন যুব সমাজকে। 14ই অক্টোবর তিনি ওয়ার্ধায় পৌঁছালেন। সন্ধ্যায় হিন্দু খ্রিস্ট ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করলেন। 15ই অক্টোবর তিনি আবার স্বামীজি ও তার ভক্তি ও শিক্ষা সম্পর্কে আলোচনা করলেন। 16ই অক্টোবর তিনি ওয়ার্ধা থেকে অমরাবতী চলে গেলেন। 17ই অক্টোবর বক্তৃতার বিষয় ছিল এশিয়ার মহাপুরুষগণ। 18ই অক্টোবর বক্তৃতার বিষয় ছিল আধুনিক চিন্তার হিন্দু ধর্ম। অর্থাৎ 1902 খ্রিস্টাব্দের শেষের দিকটা পুরোপুরি নিবেদিতা যেন ঝাঁপিয়ে পড়েছেন। তার এক লক্ষ্য, এক উদ্দেশ্য, দেশমাতৃকার শৃঙ্খল মোচন। সেখানে ব্যবহারিক দিক দিয়ে যাকে ব্যবহার করছেন তার নাম স্বামী বিবেকানন্দ। কারণ স্বামী বিবেকানন্দই যে তার কাছে ভারতবর্ষ, ভারতবর্ষই যে তার কাছে বিবেকানন্দ। 20 অক্টোবর বরদায় পৌঁছেছেন। পরপর 3 দিন সেখানে থেকেছেন। 21 থেকে 23 অক্টোবর পর্যন্ত বক্তৃতার বিষয় ছিল যথাক্রমে প্রাচীন ও নতুন ও এশিয়ার ঐক্য এবং শক্তি পূজা। 24 অক্টোবর বরদার মহারাজা ও মহারানীর সঙ্গে দেখা করেন। বরদাতে তার অরবিন্দের সাথে দেখা হয়। অরবিন্দের সঙ্গে সেই সাক্ষাৎকারে ভারতের স্বাধীনতা আন্দোলনের পরবর্তীভাবে গভীর তাৎপর্য বহন করে এই অরবিন্দকে নিয়ে। অরবিন্দকে বাংলায় আসতে বাধ্য করলেন। বরদা থেকে তিনি আহমেদাবাদে চলে যান এবং সেখানে বক্তৃতা দেন। এই অরবিন্দ সম্বন্ধে একটু কথা বলা দরকার, কারণ অরবিন্দর সাথে নিবেদিতার পরবর্তীকালে তাকে বাংলায় ওই বরদার থেকে যিনি রাজ কলেজের অধ্যাপনা করতেন, সেই অরবিন্দ যখন কলকাতায় এসে পৌঁছালেন, বাংলার ওই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলেন। শুধু নয়, তার সাথে সাথে এই জাতীয় জাগরণে তার একটি বিশেষ ভূমিকা। তার বেশ কয়েকটি পত্রিকা, কর্মজঙ্গিন, বন্দে মাতরম, ধর্ম, আর্য, এই সমস্ত পত্রিকাগুলিতে নিবেদিতা লিখতেন। শুধু নয়, তার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অনেক সময়। নিবেদিতার সাথে তার যে হৃদ্যতা এবং ভারতবর্ষের জাতীয়তা আন্দোলন দুজনের যে যুগপৎ এক শৈলী তৈরি করে, সেটি বলার অপেক্ষা রাখে না। আমরা 26 অক্টোবর দেখব তিনি কর্ম নিয়ে বক্তব্য রাখছেন। 28 অক্টোবর বক্তৃতার বিষয় হচ্ছে এশিয়ার ঐক্য। এইরকম ভাবে 29 অক্টোবর বক্তৃতার বিষয় ছিল শুধুই স্বামীজি। এইসব কাজের ফাঁকে ফাঁকে তিনি জগদীশচন্দ্র বসুর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং গ্রন্থের সমালোচনা করে তা ইংল্যান্ডে রিভিউ অব রিভিউজ পত্রিকায় প্রকাশ করছেন। ভারতবর্ষের জাতীয় প্রতিভাগুলিকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরছেন। জগদীশচন্দ্র বসুকে এইভাবেই তার প্রতিটি কাজের মধ্যে তাকে সব রকম সাহায্য করে যাচ্ছেন। পরবর্তীকালে আমরা জগদীশচন্দ্র বসুর এই প্রেসিডেন্সি কলেজের ল্যাবরেটরির কথাতে আসব, যেখানে নিবেদিতা এই জাতীয়তা আন্দোলনে বোমা তৈরির ব্যাপারে প্রফুল্ল রায়কে তারও ওই যে ল্যাবরেটরি সেগুলিকে ব্যবহার করেছেন এবং বাঘের ঘরে ঘোগের বাসার মতো ব্রিটিশ প্রতিনিধি হয়ে তিনি তাদের উদ্বুদ্ধ করা যে ভূমিকা পালন করছেন, ব্রিটিশরাও আঁতকে উঠবে সে কথা শুনে। ওই তারকেশ্বর চক্রবর্তী বলে একজন বিখ্যাত বোম বাঁধার সময় উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, এরা সকলেই যখন হেমচন্দ্র কাননগুহ এবং সত্যেন্দ্রনাথ বসু মেদিনীপুরের, এরা প্রত্যেকেই এই বোম বাঁধা তথা ওই প্রেসিডেন্সির ভেতরে তাদের যে ক্রিয়াকলাপ সেগুলি তারা সমাপন করছেন ওই ল্যাবরেটরির মধ্যে। অবাক লাগে যে জগদীশচন্দ্র বসু প্রফুল্ল রায়কে তাদের সমমর্যাদা পেতে, বৈজ্ঞানিক হিসেবে স্বীকৃতি পেতে, ভারতীয়দের সমস্ত জাতীয়তা বোধের এক সত্তা তৈরি করছেন। জাতীয়ভাবে বিজ্ঞান শিক্ষা, জাতীয়ভাবে তাদের শিল্প চর্চা, জাতীয়ভাবে ভারতবর্ষের রাজনৈতিক চর্চা, সমস্ত চর্চাগুলিকে নিবেদিতা ভারতীয় ভাবনায় ভাবিত করছেন। সেখানে
এই জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল রায়, এরা প্রত্যেকেই কিন্তু তাদের কর্মজগতেও, কর্মস্থলেও নিবেদিতা তার সহযোগিতা কামনা করছেন তাদের কাছ থেকে। ওই ল্যাবরেটরির মধ্যে বোম তৈরির ব্যাপারটি সম্পন্ন হচ্ছে, কারণ সেই সময় হেমচন্দ্র কাননগোকে নিবেদিতা পরবর্তীকালে প্যারিসে পাঠিয়েছিলেন বোম বাঁধা শিখে আসতে। সিনফিন দলের কায়দা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে ওই প্রক্রিয়াগত দিক দিয়ে বোম বাঁধার ব্যাপারটি জেনে এসে এদেশে কাজে লাগাবে বলে হেমচন্দ্র কাননগো, যিনি মেদিনীপুর অঞ্চলের মানুষ ছিলেন, তিনি নিজের জমি বিক্রি করে বলা যেতে পারে অর্থ নিয়ে এসে হাজির হয়েছিলেন। নিবেদিতার পরামর্শে তিনি প্যারিসে চলে গেছিলেন বোমা বেঁধে এই ভারতবর্ষের মানুষকে স্বাধীন করবেন। তার দেরি দেখে আত্মস্বয় হচ্ছিল না। তখন এই বারিন ঘোষ, ওই হেমচন্দ্র কাননগোর আর অন্যান্য বন্ধুরা, উল্লাসকর দত্ত এবং সত্যেন বসু, এরা সকল মিলে, কানাইলাল দত্ত, সমস্ত পরবর্তীকালে এদের নামগুলি আমরা খুঁজে পাব, নিবেদিতার সান্নিধ্য গ্রহণ করেছেন এবং নিবেদিতা প্রত্যেককেই উদ্বুদ্ধ করেছেন। ওই প্রেসিডেন্সির মধ্যে বোম তৈরি করে দেরি হচ্ছে দেখে, হেমচন্দ্র কাননগো আসতে দেরি হচ্ছে দেখে প্যারিস থেকে, ওরা আর তৎসই ছিল না। তারা ওই প্রেসিডেন্সির মধ্যে জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্ল রায়ের ল্যাবরেটরিতে বোম বাঁধা শুরু করেছিলেন, বোমের প্রক্রিয়া শুরু করেছেন। ওই বোমের শক্তি কতখানি পরবর্তীকালে দেখব আমরা। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ওই বোমকে নিয়েই কিন্তু কিংসফোর্ড সাহেবকে মারার জন্য মজফপুরে গিয়েছিলেন। এই বোমের শক্তি যাচাই করতে গিয়ে তারকেশ্বর চক্রবর্তী এক ভদ্রলোক ওই বোম ফেটে মারা গেলেন। সে আর অন্য ইতিহাস। অর্থাৎ নিবেদিতা ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লব তথা চরমপন্থী আন্দোলনের সাথে ভীষণভাবে যুক্ত হয়ে গেলেন। তার আসল স্বরূপটি বেরিয়ে আসলো আমার মনে হয় সেদিন, যেদিন ব্রহ্মানন্দ এবং শারদানন্দজি তাকে রামকৃষ্ণ মঠ মিশনের আঙিনার বাইরে গিয়ে সরাসরি রাজনৈতিক কাজে যুক্ত হওয়ার জন্য যে প্যাসেজটি করে দিলেন, সেটি বোধহয় প্রয়োজন ছিল। ভারতবর্ষের এই মহিয়সী নারী ভারতীয়ত্ব বোধে গর্বিত হয়ে এই জাতিকে তার শৃঙ্খল মোচনের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, কারণ তার গুরু শরীর এবং এই দেশমাতৃকার শরীর যে আলাদা নয়, তিনি তাই তো বলতে পেরেছিলেন, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমার নাম স্বামী বিবেকানন্দ। আজ এই পর্যন্তই। এই জাতীয়তা বোধে নিবেদিতার অবদান নিয়ে আমাদের আরও বেশ কয়েকটি পর্ব চলবে। প্রত্যেককেই আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের নিবেদিতার ভারত দর্শনের 39তম পর্বটি এখানেই শেষ করি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।